সে নিউ ইয়র্কের মেয়র, সিটির মেয়র নির্বাচিত হলো। এটা একটা আশ্চর্য, অদ্ভুত ঐতিহাসিক ঘটনা। আমেরিকার সিস্টেমটাকে আমাদের দেশে আদানি, আম্বানি, মোদি, শাহ, আরএসএস এরা জোর করে আমাদের দেশে চাপিয়ে দিচ্ছে। মামদানি মোদি সম্পর্কেও অনেক কথা বলেছেন, যেগুলোতে মোদির সমর্থকরা তাকে অত্যন্ত তার বিরোধিতা করে এবং প্রায় মামদানি সম্পর্কে প্রায় গালিগালাজ ছাড়া তারা কিছু বলে না। নির্বাচনী বিধি ভঙ্গ করে মেয়েদেরকে 10,000 টাকা করে বিহারে না দেওয়া হতো, এবং যদি এই ইলেকট্রনিক ভোট ফ্রডিং যদি না হতো, জালিয়াতি যদি না হতো, কিছুতেই বিহারে এইভাবে বিজেপি এবং 90% স্ট্রাইক রেট, যা মোদির নিজের সময়ও কোনোদিন গুজরাটেও পাননি। মরে পড়ে থাকে মেয়েরা, ছোট ছোট চার্চ তাদেরকে খাবার দেয়, জল দেয়, আর যদি মরে যায় তখন তাদের বডি রিমেন্স তুলে নিয়ে গিয়ে ডিএনএ আইডেন্টিফিকেশনের জন্য নিয়ে যায়। মামদানির বিরুদ্ধে কি ধরনের উৎসাহ চলেছে আপনারা কল্পনাও করতে পারবেন না। মানে আমি আর আমার স্ত্রী বাড়িতে বসে বসে নিজের মধ্যে আলোচনা করতাম যে ছেলেটাকে খুন না করে দেয়। আমেরিকার ভবিষ্যৎ, মানে আমেরিকার ভবিষ্যৎ কি এরপরে মামদানির মতো মানুষরা ঠিক করবেন, এবং মামদানির রাজনৈতিক ভবিষ্যৎটা কি? And what we found time and again is that working people were left behind in the politics of our city. And what we're looking to do is put those people right back at the heart of our politics so that we don't have a situation where we're in the wealthiest city in the history of the world, and yet 1 in 5 can't even afford $2.90 for a Metro card. নমস্কার, আপনাদের সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমাদের এই অনুষ্ঠানটা কি বিষয়ের উপরে তার আপনারা প্রথমেই বুঝে ফেললেন, সেটা হচ্ছে জোহরান মামদানি এবং ট্রাম্পের এই বৈঠক, জানিয়ে আমাদের সবার মধ্যে অনেক কৌতূহল আছে। এবং এই কৌতূহল মেটানোর জন্য আমরা সরাসরি নিউ ইয়র্ক থেকে আজকে এমন একজন মানুষকে পেয়েছি যাকে আপনারা অনেকেই চেনেন, যিনি লেখক হিসেবে পরিচিত, শিক্ষাবিদ হিসেবে পরিচিত, পরিবেশ কর্মী, মানবাধিকার কর্মী, এসবের সঙ্গে তিনি যুক্ত। তিনি অনেক কিছু নিয়ে থাকেন সারাদিন, এবং তাকে বিভিন্ন সময় তিনি তার চ্যানেলে তিনি তার বক্তব্য রাখেন, রাজনৈতিক বিশ্লেষণ করেন, এবং ভারত শুধু নয়, ভারত এবং বাংলাদেশ এবং এই উপমহাদেশের সমস্ত রাজনৈতিক খবরাখবর তার নখদর্পণে, এবং মামদানির উত্থান থেকে তিনি তার প্রায় ছায়ার মতো তাকে নজরে রাখছেন বলা যেতে পারে। পার্থবাবু, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত। আমরা আপনার সম্পর্কে বলতে গেলে সেটাই একটা এপিসোড হয়ে যাবে, তো আমরা সেই জন্য সযত্নে বলাই ভালো। আমরা এড়িয়ে যাচ্ছি। আমরা সরাসরি আপনার কাছে জানতে চাইবো, আপনি নিউ ইয়র্কে বসে মামদানিকে দেখছেন, মামদানির এই উত্থান একটা নতুন ধরনের রাজনীতির উত্থান। তো আমরা আপনার কাছে আপনার বিশ্লেষণ শুনতে খুব আগ্রহী। আমরা শুরু থেকে যদি একদম আজকের এই সাক্ষাৎকার, যে সাক্ষাৎকারটা কয়েক ঘন্টা আগে হয়েছে, যাকে মামদানি ফ্যাসিস্ট বলে অভিহিত করেন, সেই ফ্যাসিস্ট ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎকার এবং তা নিয়ে প্রশ্ন, এগুলো থেকে যদি আপনি শুরু করে তারপরে আমাদের নতুন নতুন আরো তথ্যে যদি আলোকিত করেন। হ্যাঁ, এটা তো খুব ভীষণ দরকারি একটা আলোচনা। আর এটা তো কেবলমাত্র আমেরিকার আলোচনা নয়, এটা একটা সারা বিশ্বের আলোচনা এই মুহূর্তে। তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে নিউ ইয়র্কের মতন শহরে, যেখানে ওয়াল স্ট্রিট আমাদের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে, যেখানে সমস্ত বড় বড় মিডিয়া, যেখানে ফিফথ অ্যাভিনিউ, পার্ক অ্যাভিনিউ, ম্যাডিসন অ্যাভিনিউ এর মানে প্রাসাদের মতন বাড়ি, যাকে বলে স্কাই স্ক্র্যাপার্স, সমস্ত মানে পৃথিবীর সবচাইতে শক্তিশালী, অর্থনৈতিকভাবে শক্তিশালী মানুষগুলো এই শহরে বসে আছে, এবং তাদের মিডিয়া, তাদের শাসনযন্ত্র, তাদের সমস্ত রকম অপারেশনের একদিক থেকে আর মগজ ধোলাইয়ের জিনিস আরেক দিক থেকে, সব এই নিউ ইয়র্কে রয়েছে। আবার সেই নিউ ইয়র্কেই সেই চার্লস ডিকেন্সের অমর উপন্যাস টেল অফ টু সিটিজের মতন, এখানে আমরা বলি যে টেল অফ মেনি সিটিজ, মানে মানুষ যে কত স্তরে
বসবাস করছে এবং কি নিঃসীম দারিদ্র, কি নিঃসীম হতাশা, অবসাদ, ড্রাগের আসক্তি, গৃহহীনের রাস্তায় তাদের করুণ অবস্থা, সাবওয়ে ট্রেনের মধ্যে কম্বল মুড়ি দিয়ে রাত কাটাচ্ছে। এই এখন এখানে ভয়ঙ্কর শীত পড়ে গেছে, প্রায় 0 ডিগ্রির কাছাকাছি। এর মধ্যে একটা মোটা কম্বল জড়িয়ে রাস্তার ধারে শুয়ে আছে, দেখলে এত লজ্জা লাগে। আসলে কি জানেন তো, মানে মানুষকে এমন ভাবে মগজ ধোলাই করা হয়েছে যে মানুষ ভুলে গেছে যে বাঁচার অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, খাদ্যের অধিকার, পরিবেশের অধিকার, এগুলো হচ্ছে প্রাথমিক মৌলিক অধিকার। এই জিনিসগুলোকে মানুষকে এমন ভাবে, আর আমাদের দেশে তাকালে সেটা খুব বেশি করে বোঝা যায়, বিশেষ করে এই মোদির জমানাতে, যেখানে মানুষকে সমস্ত রকম তার নিজের দুঃখ কষ্ট থেকে চোখ সরিয়ে একটা অন্য শত্রু শ্রেণী চিহ্নিত করার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। মানে আমি খারাপ আছি, কিন্তু আমার আমি তো ওর থেকে ভালো আছি, এটা হচ্ছে একটা সাইকোলজি। আর আমার এই অবস্থার জন্যে এই অতি ধনিক শ্রেণী, তাদের লোভ, তাদের যুদ্ধ, তাদের বর্বরতা, তাদের পুলিশি অত্যাচার, তাদের রেসিজম, তাদের ধর্মান্ধতা, এগুলো দায়ী না। দায়ী হচ্ছে ওরা। ওরা মানে হচ্ছে একটা কল্পিত শত্রু শ্রেণী। এটা আমাদের আমাদের দেশে ওখানে আমাদের ওখানে আমাদের এখানে বিশ্বের সব দেশেই সংখ্যালঘু, আমাদের এখানে মুসলমান। আর আপনাদের মুসলমান, ওখানে নিউ ইয়র্কে আমাদের তো এখানে হচ্ছে সেখানে গরিব, গরিব ইমিগ্রেন্ট, গরিব গরিব ইমিগ্রেন্ট। ইমিগ্রেন্টস, আগে অভিবাসী। যেটা হ্যাঁ, ছিল ব্ল্যাকদের ওপরে দোষটা চাপানো হতো, এখন সেটা হচ্ছে গরিব ইমিগ্রেন্ট। এখন এই নিউ ইয়র্কের মতন শহরে, এখানে বললে আপনি বিশ্বাস করবেন না, আমি তো ইমিগ্রেন্ট রাইটসে বহুকাল ধরে রাস্তায় নেমে কাজ করেছি, হ্যাঁ, 9/11-এর পরে। হ্যাঁ। এখানে 200টা ভাষায় লোকে কথা বলে। মানে পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশের মানুষ নিউ ইয়র্কে বা লন্ডনে থাকে না। হ্যাঁ, তো নিউ ইয়র্কে, আমি তো লন্ডনে গেছি অনেকবার কিন্তু থাকিনি, কিন্তু আমি দেখে এসেছি ব্যাপারটা একই। এই নিউ ইয়র্ক আর লন্ডন, এই দুটো দেশে যে কি নিঃসীম, সীমাহীন অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য, না দেখলে বিশ্বাস করা যায় না। সেইখানে জোরান মামদানি, একটা ছেলে, 34 বছর বয়সের ছেলে, ঠিক আমাদেরই মতন, মানে আমার মেয়ের যা বয়স ওরও তাই বয়স। আমরা এদেশে ভারত থেকে এসে শূন্য থেকে জীবন শুরু করেছিলাম। ওর বাবা মা মীরা আর প্রফেসর মামদানি, তারা উগান্ডা থেকে এদেশে এসে জীবন শুরু করেছিল। আমাদের মেয়ে এদেশে জন্মেছিল, জোরান অল্প বয়সে বাচ্চা ছেলে এখানে এসেছিল। কিন্তু গল্পটা একদম এক, যেটা আমি আমার মেরিকা মায়া বলে যে বইটা আছে, এদেশের প্রথম জীবনের যে কষ্ট সংগ্রাম, হ্যাঁ, দেশত্যাগের যন্ত্রণা, সেই সব নিয়ে লিখেছি, তো ওদেরও একই রকম। সেইখানে আমি জানি যে সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করে আমেরিকান কায়দায় ইংরেজি শিখে, এখানে লেখাপড়া শিখে, এখানকার রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, সেখানে একটা শূন্য থেকে তার ক্যাম্পেইন শুরু করে 1 বছরের মধ্যে নিউ ইয়র্ক শহরের মেয়র হওয়া। এবং সে ওই আম, আমাদের ওই যে সমস্ত রাইট উইং লোকজন আছে তাদের রাজনীতি করেনি, সে পরিষ্কারভাবে প্রকাশ্যে বলছে যে আমি একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। ডেমোক্রেটিক সোসাইটি। এবং তার পাশে, মানে আপনি, সুব্রত দা, আপনি বিশ্বাস করবেন না, 1 লক্ষ ভলেন্টিয়ার, 1 লক্ষ ভলেন্টিয়ার। আমি তো ওবামার ক্যাম্পেনেও কাজ করেছি, সেটাও একটা ঐতিহাসিক ঘটনা ছিল যে আমেরিকার মতন একটা জায়গাতে একজন কৃষ্ণাঙ্গ মানুষ সে আমেরিকার প্রেসিডেন্ট হলো, যেটা স্বপ্নেরও অতীত ছিল। সেটাও একটা, সেই ইতিহাসটাও আমরা চোখের সামনে দেখেছি। আর এই ইতিহাসটা আমরা দেখলাম যে নিউ ইয়র্কের মতো একটা শহরে ট্রাম্পের শাসানিকে, চোখ রাঙানিকে অগ্রাহ্য করে কুয়োমোর মতন একটা ভয়ঙ্কর শক্তিশালী এবং মানুষকে। অত্যাচারী হুম। শাসক, যে নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর ছিল দীর্ঘকাল, তাকে হারিয়ে অন্যান্য যে সমস্ত প্রার্থী ছিল, সবচাইতে বড় কথা যে কর্পোরেট ফান্ডিং,
ব্লুমবার্গ, যে পৃথিবীর ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান, তার মিলিয়ন মিলিয়ন ডলার কুয়োমোরকে দেওয়া অনুদান সমস্ত কিছুকে উড়িয়ে দিয়ে এই ছেলেটা এই একটা শান্তিপূর্ণ নির্বাচনে সে নিউ ইয়র্কের মেয়র, সিটির মেয়র নির্বাচিত হলো। এটা একটা আশ্চর্য, অদ্ভুত, ঐতিহাসিক ঘটনা। বিশ্বের ইতিহাসে তুলনা খুব কম, আগামী দিনে আরো হয়তো কিছু নতুন আমরা দেখব। কিন্তু এবার অদ্ভুত। আমরা যদি আজকের এই সাক্ষাৎকার, এই যে যেটা আমরা দেখলাম, এই সাক্ষাৎকারটা এমন একজন মানুষের সঙ্গে, পৃথিবীর সব থেকে ক্ষমতাশালী মানুষের সঙ্গে এমন একজন দেখা করছেন, যিনি প্রায় বলা যেতে পারে একদম দরিদ্র মানুষদের প্রতিনিধি এবং নির্বাচিত প্রতিনিধি, একটি বড় শহরে, ধনতন্ত্রের সব থেকে বড় শহর প্রায় বলা যেতে পারে। তো সেইটাকে আপনি কেমন ভাবে দেখছেন? এবং তারপরে যে প্রশ্নগুলো এলো ফ্যাসিবাদ সম্পর্কে, এবং আমরা দেখলাম যে ট্রাম্প অনেকটা যেন এড়িয়ে গেলেন, এবং আহ, সে ব্যাপারটা যেন ট্রাম্প যেন প্রায় সারেন্ডার করে দিয়েছেন মনে হলো অনেকটা। ট্রাম্প এক সময় বারবার করে বলেছে যে মামদানি যদি মেয়র নির্বাচিত হয় তাহলে সে তাকে ডিপোর্ট করে দেবে, তাহলে সে তার নাগরিকত্ব কেড়ে নেবে, তাহলে সে মানে তাকে নিউ ইয়র্কে যত রকমের গভর্নমেন্টের ফেডারেল ফান্ডিং আসে, আমাদের যেরকম সেন্ট্রাল গভর্নমেন্ট বলে, এখানে বলে ফেডারেল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার, তাদের ফান্ডিং বন্ধ করে দেবে। কত রকম শাসানি দিয়েছে, সে কমিউনিস্ট, সে টক্সিক, মানে এত বিষাক্ত কথাবার্তা সে বলেছে। কিন্তু আজকে সে হোয়াইট হাউসে তাকে আমন্ত্রণ করে নিয়ে গিয়ে তার সঙ্গে সামনে বসে কথা বলতে বাধ্য হলো, কারণ সে বুঝতে পেরেছে যে এইটা হচ্ছে একটা বাস্তব ঘটনা এবং নিউ ইয়র্কের মেয়রকে হাতে রাখতেই হবে, তার সঙ্গে ভালো সম্পর্ক রাখতেই হবে। এটা হচ্ছে মামদানির। এবং এই যে দেখুন, আমি তো কমিউনিস্ট না, হ্যাঁ, কিন্তু আমিও নিজেকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট বলে মনে করি। আমি গণতান্ত্রিক সমাজবাদের কথা আমি বলে এসেছি একটু দর্শকদের জন্য একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। দর্শকদের জানার জন্য আমি একটু জানিয়ে দিই পার্থ বাবু সম্পর্কে। পার্থবাবু একজন খুব বিশ্ববিখ্যাত মানুষ, নোয়াম চমস্কির সান্নিধ্যে এসেছেন, তার ছাত্র বলেই নিজেকে পরিচয় তিনি দেন, এবং তার অনুরাগী তো বটেই। অতএব নোয়াম চমস্কির আদর্শে তিনি অনুপ্রাণিত মানুষ, অতএব তার ভাবধারা চিন্তাধারা তার একটু অন্যরকম হবে, এটা আমরা সবাই জানি। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করলাম। পার্থবাবু, আপনি আবার বলুন। হ্যাঁ, না, দেখুন, নোম চমস্কির কথা যখন বললেন, নোম চমস্কির মতন মানুষের সঙ্গে আমার মতন একজন সামান্য মানুষের যে 25 বছরের আলাপ, এটা তো আমার জীবনে একটা ঐশ্বরিক ঘটনা। হ্যাঁ, আমি আমি তো রবীন্দ্রনাথকে দেখিনি, আমার জন্মের বহু আগে রবীন্দ্রনাথ চলে গেছেন। হ্যাঁ, আর আমি তো অনেক, আমরা অনেক পরের মানুষ, আমরা খালি বইয়ের পাতায় পড়েছি রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই না? কিন্তু এই যে একজন মানুষকে চোখের সামনে দেখলাম এবং এত কাছ থেকে এতগুলো বছর ধরে দেখলাম, এটা একটা আশ্চর্য ঘটনা আমার জীবনে। মানে অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, এসব নাম আমরা খালি শুনেছি। হ্যাঁ, চমস্কির কথা যদি আপনি বললেন, তাহলে মামদানিকে উনি কিভাবে দেখতেন? আজকের মামদানিকে যদি উনি কিভাবে দেখতেন, আসলে আপনার কি মুশকিল মনে হয়? হচ্ছে চমস্কি তো একেবারেই মানে অসুস্থ, এবং তাই তিনি তার যে লাস্ট যে ঠিক। স্ট্রোকটা হয়েছে 95 বছর বয়সে, হ্যাঁ, তাতে তার বাকশক্তিটা সম্পূর্ণভাবে বাকশক্তি হারিয়ে চলে গেছে। গেছে, হ্যাঁ। ফলে তার সঙ্গে আমি আপনি তার ছাত্র হিসেবে আপনার কি মনে হয়, তার দর্শন থেকে তিনি কিভাবে দেখতেন? দারুণ, কারণ তিনি তো বার্নি স্যান্ডার্সের ক্যান্ডিডেসিকে সাপোর্ট করেছিলেন, তখন তো তিনি সুস্থ ছিলেন। বার্নি স্যান্ডার্সের ক্যান্ডিডেসিকে যিনি সাপোর্ট করবেন, তিনি অবভিয়াসলি জোহরান মামদানির ক্যান্ডিডেসিকেও তিনি সোৎসাহে সমর্থন করবেন। সুতরাং এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তিনি ব্রাজিলের আহ, একটি মেয়েকে, মানে তার এখনকার যিনি স্ত্রী, তিনি ব্রাজিলের মেয়ে। এবং এখনো আমি যতদূর জানি চমস্কি স্ট্রোকের পর থেকে ব্রাজিলেই রয়ে গেছেন, তার স্ত্রীর দেখাশুনো রক্ষণাবেক্ষণে ওখানেই রয়ে গেছেন, মানে ভালো চিকিৎসা ব্যবস্থা। তো ওখানে যে লুলা ডিসিলভা বলে যে ব্যক্তি, যে ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েছেন, তিনি তো একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট, ঠিক ঠিক হ্যাঁ, ঠিক। এবং তিনি ওই ট্রাম্পের মতন, মোদির মতোই একজন স্বৈরাচারী ডিক্টেটর, অতি দক্ষিণপন্থী শক্তিকে হারিয়ে তিনি ক্ষমতায় এসেছেন জেল থেকে নির্বাচনে লড়ে। জেল দেখুন, থেকে, মানে আমাদের ভীষণ দেশের লড়াই তার জীবনটা, লুলার জীবনটা তো ভীষণ বড় লড়াই। অদ্ভুত ব্যাপার, মানে এই যে জিনিসগুলো না, আমাদের, আপনার মতন যারা আছেন, আপনাদের কাছে আমাদের এত মানে আশা ভরসা, কারণ বিগ মিডিয়া তো এই কথাগুলো কখনো বলবে না। বিগ মিডিয়া, আমি যেটাকে বলে যাচ্ছি জার্নালিজম অফ এক্সক্লুশন,
অর্থাৎ বর্জনের সাংবাদিকতা। দরকারি কথাগুলো বিগ মিডিয়া কখনো বলে না, ফলে মানুষ জানতেই পারে না যে চাঁদের উল্টো পিঠে কি আছে। তারা শুধু চাঁদের একটা সাইডই খালি দেখছে। হ্যাঁ, ক্যাপিটালিজম খুব ভালো, বড় বড় মল, ম্যাকডোনাল্ড, পিৎজা হাট, বার্গার কিং, কোক, হ্যাঁ, কিন্তু তার উল্টো পিঠেই নিঃসীম দারিদ্র, অবসাদ, আত্মহত্যা, ড্রাগ এডিকশন, হোমলেসনেস, পুলিশি অত্যাচার, হ্যাঁ, ইমিগ্রেন্টদের হ্যান্ডকাফ পরিয়ে তাড়িয়ে দেওয়া, হ্যাঁ, গরিব মানুষরা অসহায়ভাবে জীবন কাটাচ্ছে। আমি বহু লেখায় আমি লিখেছি, আর আমার না এগুলো সব জীবনের গল্প, আমার এগুলো থিওরিটিক্যাল কথা নয়। যেমন আরএসএস এর সঙ্গে 20 বছর ওঠা বসা করা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা বেরিয়ে চলে আসার আগে, সেরকম এই যে গল্পগুলো বলছি, এই গল্পগুলো কোনোটাই গল্প না, এগুলো সব আমার বাস্তব জীবনের কথা। আমি আমেরিকার ইমিগ্রেন্টদের সঙ্গে, আমি তো নিজে একজন ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট হিসেবে জীবন শুরু করেছিলাম, কিন্তু আমার শিক্ষা ছিল, আমার পয়সা ছিল না, কিন্তু আমার শিক্ষা ছিল, আমি এদেশে এসে পিএইচডি করেছি, তারপরে আবার ছেড়ে দিয়ে আবার জার্নালিজমে মাস্টার্স ডিগ্রি করেছি। শিক্ষাটা আমার কাছে একটা বিরাট সম্পদ। হ্যাঁ, কিন্তু এমন বহু লক্ষ লক্ষ ইমিগ্রেন্ট এখানে আছে যাদের শিক্ষাও নেই, অর্থও নেই, এবং ইমিগ্রেশন পেপারস নেই। তাদেরকে আমেরিকার সিস্টেম তাদেরকে কেবলমাত্র রক্ত চুষে নিচ্ছে, এবং কিরকম ভাবে নিচ্ছে দেখুন। আমি এমন মানুষকে চিনি, আমার মেয়ে যখন বড় হচ্ছে, ওর একটা বান্ধবী ছিল লরা, ওরা মেক্সিকো থেকে এসেছিল। তার বাবা আমার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল, ভাঙা ভাঙা ইংরেজি বলতো, যাই হোক। তা আমি একটু স্প্যানিশ শিখেছিলাম সেই সময়। তো সে আমায় বলছে যে, পার্থ, আমি আমার ছেলে মেয়েকে, আমার একটি ছেলে একটি মেয়ে, না, একটি ছেলে দুটি মেয়ে, আমি তাদেরকে 5 বছর চোখে দেখিনি। আমি বললাম, কেন, এটা কেমন এরকম হলো? বলছে, কারণ আমি 3টে কাজ করি। আমি যখন ভোরবেলায় বেরিয়ে যাই তখনও তারা ঘুমিয়ে থাকে, আমি যখন রাতে বাড়ি ফিরে আসি তখনও তারা ঘুমিয়ে থাকে। হ্যাঁ, এবং 7 দিন কাজ করি। মানে এই হচ্ছে, এই যে গল্পগুলো, এই গল্পগুলো আমাদের দেশের মানুষ কেউ জানে না, এবং এরা কেবলমাত্র, তারা সারাটা জীবন খালি তারা পরিশ্রম করে যাচ্ছে, কারণ তাদের দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতিটাকে এই আমেরিকান গভর্নমেন্টই ভেঙে চুরমার করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। পেসো ক্র্যাশ করে গিয়েছিল। তার জন্য নিজের জীবন, নিজের পরিচিত পরিবেশ, দেশ, স্বদেশ, সমাজ ছেড়ে তারা সুড়িপথ দিয়ে ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে আমেরিকাতে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে, এবং কেউ বাঁচছে, কেউ বাঁচছে না। আমরা নিজেরা সেই মরুভূমির সেই সুড়িপথ নিজের চোখে দেখে এসেছি। মরে পড়ে থাকে মেয়েরা, ছোট ছোট চার্চ তাদেরকে খাবার দেয়, জল দেয়, আর যদি মরে যায় তখন তাদের বডি রিমেন্স তুলে নিয়ে গিয়ে ডিএনএ আইডেন্টিফিকেশনের জন্য নিয়ে যায়। মানে এসব গল্প কোনো দিনও আমাদের দেশের মিডিয়া বলবে না যে আসল আমেরিকাটা কেমন। হ্যাঁ, আমি একটা বলছি, একটু বিজ্ঞাপন হয়ে যাবে সুব্রত দা, তাও বলছি। আমেরিকা স্বপ্নপুরী না হত্যাপুরী বলে আমার একটা বই আছে, একেবারে সহজ বাংলায় লেখা। আসল আমেরিকার গল্প ফিরাসাত প্রকাশ করেছিল। এই বইগুলো সবাইকে পড়ার জন্য আমি অনুরোধ করছি। এই গল্পগুলো জানা কেন দরকার? কারণ এই কারণে দরকার, আমেরিকা সম্বন্ধে জানা দরকার কেন? কারণ এই আমেরিকার সিস্টেমটাকে আমাদের দেশেই আদানি, আম্বানি, মোদি, শাহ, আরএসএস এরা জোর করে আমাদের দেশে চাপিয়ে দিচ্ছে, এবং যাতে ইকুয়ালিটির যে কনসেপ্ট আছে, সমানাধিকারের যে কনসেপ্ট আছে, যেটা ঈশ্বরের কনসেপ্ট। আপনি যদি ধর্ম বিশ্বাসী হন, আমি একজন হিন্দু, আমি মনে করি যে যে কোনো ধর্মের গোড়ার কথা হচ্ছে সমানাধিকার এবং ভালোবাসা। যার জন্য আমি রাহুল গান্ধীকে সাপোর্ট করি, কারণ রাহুল গান্ধী আজকে এই নফরতের বিরুদ্ধে তিনি মহাব্বতের কথা তিনি বলছেন। এটা হচ্ছে সমস্ত ধর্মের গোড়ার কথা, সে হিন্দু বলুন, মুসলমান বলুন, খ্রিস্টান বলুন, বৌদ্ধ বলুন, জৈন বলুন। তাহলে আপনি যদি ধর্ম করেন, তাহলে ধর্মের গোড়ার কথাই হচ্ছে যে তুমি সবচাইতে যারা মার খাওয়া মানুষ, যারা কষ্টে আছে, যাদের পাশে কেউ নেই, তুমি তাদের পাশে গিয়ে দাঁড়াও। এই কাজটা জোরান মামদানি জোর গলায় বলেছেন, এবং বার্নি স্যান্ডার্স বা অন্যান্য যে সমস্ত সোশ্যালিস্ট কর্মী, আমেরিকাতে অসংখ্য ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মানুষ আছে যারা প্যালেস্টাইনে এই গাজার গণহত্যার বিরুদ্ধে লক্ষ লক্ষ ছেলে মেয়ে রাস্তায় নেমে এসছে। ইয়াং জেনারেশনের মধ্যে জোরান মামদানির ক্যান্ডিডেসির মাধ্যমে, তার বিজয়ের মাধ্যমে যে নতুন যে যুগের সূচনা হয়েছে, আমাদের মতন লোকেদের কাছে, বা আমার বন্ধু বান্ধব যারা, এই ন্যান্সি আছে, এই এই লেসলি আছে, এই ডক্টর শার্লট আছে, অসংখ্য আছে, তাদের মতন যাদের সঙ্গে আমরা এতগুলো বছর ধরে কাজ করলাম,
আমাদের সকলের জন্য এটা একটা বিরাট, ইংরেজিতে যাকে বলে ভিন্ডিকেশন। একটা জিনিস পার্থবাবু, একটা জিনিস আমার জানার খুব আগ্রহ হয় যে নির্বাচনী প্রতিশ্রুতি আমরা দেখেছি আমাদের দেশের রাজনৈতিক নেতারা অনেক প্রতিশ্রুতি দেন, কিন্তু তারপরে তার বেশিরভাগ সময় সেটা রাখা হয় না। তো এখানেও যেটা প্রথম থেকেই বলা হচ্ছিল যে এই যে নির্বাচনী প্রতিশ্রুতি, এই যে অ্যাফোর্ডেবল আমেরিকা, যেখানে রেন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে, হবে হবে বলে ঘোষণা করেছেন, বাস ফ্রি করে দেওয়া হবে, এইটা কি মামদানি করতে পারবেন? যদি তাকে যদি যদি তাকে সরকার যদি তাকে সাপোর্ট না করে, তাহলে কি এটা করা সম্ভব? দুটো উপায় করা সম্ভব। একটা উপায় হচ্ছে মাস ক্যাম্পেনিং। মাস ক্যাম্পেনিং কেবলমাত্র নির্বাচনের আগে তো হয় না, মাস ক্যাম্পেনিংটা নির্বাচনের পরেও চালিয়ে যেতে হয়। মানুষের কাছে পৌঁছে দিতে হয় যে এই এই কাজগুলো আমরা করতে চাই, এই কাজগুলো আমরা এইভাবে করতে চাই, তোমরা আমাদের পাশে থাকো। আর এই কাজগুলো আমরা করতে পারছি না কারণ এরা বাধা দিচ্ছে, তোমরা এদের বিরুদ্ধে রাস্তায় নামো। হুম। আজকে মামদানির নির্বাচনের জয়ের পরে আমি তো ডিসেম্বর মাসের গোড়ায় কলকাতায় চলে যাচ্ছি, 3 মাস থাকবো। আর জানুয়ারি মাসের 1 তারিখে জোরানের ইনগরেশন হবে, আমি থাকতে পারবো না, সেটা আমার কাছে একটা দুঃখের বিষয়। যাই হোক, ওখানেও আমার অনেক কাজ আছে, তার জন্য আমি প্রত্যেক বছর গিয়ে 3 মাস 4 মাস 5 মাস করে এখন থাকি। তো বাসের ফ্রি করে দেওয়ার যে কথাটা বলেছে, ওইটা নিউ ইয়র্কের যে এখনকার গভর্নর ক্যাথি হোচুল, সে বলেছে যে না, আমরা অত টাকা দিতে পারবো না। কিন্তু সে আবার একই সঙ্গে বলেছে যে আমরা ফ্রি চাইল্ড কেয়ারের জন্য আমরা টাকা দেবো। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। বাসটাকে যদি এই মুহূর্তে ফ্রি করতে, আর এগুলো তো সব একদিনে ওভারনাইট তো হয় না, এটা একটা ইনক্রিমেন্টাল প্রসেস। এই যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো, এই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো আমি আসলে রাখতে চাই নাকি এগুলো সব আমার ফাঁকা আওয়াজ? তো মানে এরা, লোকে দেখতে চায় যে তার মানসিকতাটা কি, তিনি সত্যিই কতটা আন্তরিক তার প্রতিশ্রুতি সম্পর্কে। হ্যাঁ, এই আন্তরিকতাটাই হচ্ছে আসল কথা, ফাঁকা আওয়াজ নয়। ওই অমিত শাহর মতন 15 লাখ টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, আর ওই মোদির প্রতিশ্রুতি যে 2 কোটি করে প্রত্যেক বছর চাকরি তৈরি হবে, প্রত্যেকটা জিনিস মিথ্যে কথা, এবং জেনে শুনে মিথ্যে কথা, সেগুলো দিয়ে ভোট কিনেছি। হ্যাঁ, কত কি বলেছে, তেলের দাম কমে যাবে, গ্যাসের দাম কমে যাবে, 50 দিন আমাকে সময় দাও, আমি সমস্ত জিনিসের দাম কমিয়ে দেবো। এসব তো মানে রেকর্ডেড কথা, কিন্তু এখন আর সেসব কথাগুলো মিডিয়া বলে না, কারণ তারা নিজেরাই কোটি কোটি টাকা ঘুষ খেয়ে বসে আছে, তারা ওদেরকে চ্যালেঞ্জ করে না। আর মোদি কোনোদিনও প্রেসের মুখোমুখি হয় না, সে অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, সেই আমদানির সম্পর্কে আপনি বলতে গিয়ে আপনি আপনি একটু আগে বলেছিলেন যে রাহুল গান্ধীর প্রসঙ্গ আনলেন, এবং মামদানি মোদি সম্পর্কেও অনেক কথা বলেছেন, যেগুলোতে মোদির সমর্থকরা তাকে অত্যন্ত তার বিরোধিতা করে, এবং প্রায় মামদানি সম্পর্কে প্রায় গালিগালাজ ছাড়া তারা কিছু বলে না। হ্যাঁ, তো হ্যাঁ, exactly। এই জায়গাটা আপনি রাহুল গান্ধীর সঙ্গে কি মামদানির তুলনা করছেন? এবং এইটা এইটা যদি একটু রাজনৈতিক আমি বিশ্লেষণ করেন। যে কোনো, আমি আমার অসংখ্য আলোচনায়, অসংখ্য লেখালেখিতে, সুব্রতদা, আমি বলেছি যে আমি পৃথিবীতে যত ডেমোক্রেটিক সোশ্যালিস্ট যারা আছে, কেউ নামে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, কেউ ঘোষণা করেছে, কেউ ঘোষণা করেনি, কিন্তু তাদের কাজের মাধ্যমে আমরা কতগুলো জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এটা হচ্ছে নাম্বার 1। তুমি কি 1%-এর প্রতিনিধি, না তুমি 99%-এর প্রতিনিধি? এটা হচ্ছে আমার কাছে প্রথম কথা। আমি মনে করি মামদানি 99%-এর প্রতিনিধি, বার্নি স্যান্ডার্স 99%-এর প্রতিনিধি, আজকে মমতা ব্যানার্জিকে আমি বলবো 99%-এর প্রতিনিধি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এবং রাহুল গান্ধীকে অবশ্যই আমি বলবো 99%-এর প্রতিনিধি। ব্রাজিলে লুলা ডি সিলভা 99%-এর প্রতিনিধি। এই যে জিনিসগুলো তারা করছে, যেটা বললাম, কেউ কনসাসলি করছে, কেউ আনকনসাসলি করছে, কেউ সঠিকভাবে করছে, কারোর মধ্যে নানান রকম ভুল ত্রুটি আছে, দুর্নীতি আছে, সব আমি জানি। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা দেখব যে কে গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে এবং কে কেবলমাত্র বড় লোকদের স্বার্থ রক্ষা করছে। মোদি, শাহ, বিজেপি, আরএসএস কেবলমাত্র আদানি আম্বানিদের স্বার্থ রক্ষা করছে। এইখানেই আসল তফাৎ। আজকে ব্লুমবার্গের স্বার্থ রক্ষা করার জন্য ছিল অ্যান্ড্রু কুয়োমো,
ট্রাম্প স্বার্থ রক্ষা করছে, সে সবসময় খালি নিজেরই স্বার্থ রক্ষা করছে, তার সে নিজেই নিজেকে পুরো দেশের গভর্নমেন্টটাকে কাজে লাগিয়ে সে নিজের এবং নিজের পরিবারের নিজের সম্পত্তি যাতে আরো অনেক বেশি বাড়ে তার চেষ্টা করে যাচ্ছে। তার কাছে আর সবকিছু ফাঁকা আওয়াজ, বুজুর্গি, এবং গরিব মানুষদের ওপর অত্যাচার করছে। এখানে তো একেবারে প্রকাশ্য ব্ল্যাকদের ওপর পুলিশি অত্যাচার, এই গরিব ইমিগ্রেন্টদের ওপরে, বৈধ পরিচয়হীন ইমিগ্রেন্টদের ওপরে এই আইস বলে যে ভয়ঙ্কর আর্মড অর্গানাইজেশন আছে ইউএস গভর্নমেন্টের, তাদের অত্যাচার মানে না দেখলে বিশ্বাস করা যায় না। হ্যাঁ, প্যালেস্টাইনের গণহত্যার বিরুদ্ধে যে সব লক্ষ লক্ষ ছেলে মেয়ে, এই আমাদের কলাম্বিয়া ইউনিভার্সিটিতেই, নিউ ইয়র্ক শহরে সব তাঁবু খাটিয়ে রাস্তায় ক্যাম্পাসের মধ্যে বসেছিল রাতের পর রাত, তাদেরকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে, তাদের জরিমানা করেছে, স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে, ইউনিভার্সিটি থেকে তাড়িয়ে দিয়েছে। ব্লুমবার্গের সময় অকুপাই ওয়াল স্ট্রিট, রাতের পর রাত এই শীতের মধ্যে ছেলে মেয়েগুলো রাস্তায় বসেছিল, হ্যাঁ, তাদেরকে পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে, বেয়নেটের খোঁচা দিয়ে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, তুমি কি তাদের প্রতিনিধি, না তুমি এই যে ছেলে মেয়েগুলো লড়াই করে যাচ্ছে, যে গরিব মানুষগুলো মার খাচ্ছে, তাদের তুমি প্রতিনিধি? জোরান মামদানি, রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, লুলা ডি সিলভা, বার্নি স্যান্ডার্স, আমি এদেরকে প্রত্যেককেই, তেজস্বী যাদব, আমি এদের প্রত্যেককে, লালু প্রসাদ যাদব, প্রত্যেককে আমি বলবো তারা হচ্ছে গরিব মানুষের প্রতিনিধি। এই জন্য আমি এদের পাশে আছি। আমি দুর্নীতি সব জানি, আমি কোনো চোখ বন্ধ করে থাকি না, আমি কারুকে ব্ল্যাঙ্কেট সাপোর্ট করি না, কেউ আমাকে টাকা দিচ্ছে না, আমার কোনো এমএলএ এমপি হওয়ার কোনো বাসনা নেই। এই প্রসঙ্গে আপনাকে আরেকটু ভারতীয় রাজনীতি সম্পর্কে প্রশ্ন করব, সেটা হচ্ছে যে কংগ্রেস একটা এমন দল, যে দলটা চিরকাল তারা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে রাজনীতি করে এসছে সাম্প্রতিক বেশ কিছু বছর ধরে। রাহুল গান্ধী কি সেইটাকে একটু পরিবর্তন করতে পেরেছেন বলে আপনি মনে হয়? আমার মনে হয় পরিবর্তন করতে পেরেছেন। এবং দেখুন, যখনই আপনি দেখবেন যে কোনো একজন নেতা বা কোনো একজন নেত্রীর বিরুদ্ধে কুৎসা চলছে, ব্যক্তিগত লেভেলে কুৎসা চলছে, আপনি বুঝতে পারবেন যে সে কিছু একটা ভালো কাজ করেছে। এটা হচ্ছে আমার যেটা কথা। মামদানির সঙ্গে আবার রিলেট করতে পারেন আপনি একেবারেই। আপনি মামদানির বিরুদ্ধে কি ধরনের কুৎসা চলেছে আপনারা কল্পনাও করতে পারবেন না। মানে আমি আর আমার স্ত্রী বাড়িতে বসে বসে নিজের মধ্যে আলোচনা করতাম যে ছেলেটাকে খুন না করে দেয়, মানে এমন অবস্থা। এবং মানে কি যে হবে ভবিষ্যতে কেউ বলতে পারে না। এদেশে দেখুন, আপনি তো জানেন, এদেশে মানুষের হাতে বন্দুক, যেখানে সেখানে বন্দুক। হ্যাঁ, মানে আমার মেরিকা মায়া বইতেও আমি লিখেছি, আমার গেছি আমার মেয়ের বেবি সিটারের বাড়িতে, মেয়েকে পিক আপ করতে স্কুলের পরে, মানে আমরা কাজ করে ঘন্টা দুয়েক সে বেবি সিটারের কাছে থাকতো। ওমা, গিয়ে দেখি যে তার ড্রয়িং রুমে, মানে লিভিং রুম বলে, সারি সারি বন্দুক সাজানো। হ্যাঁ, আমার মেয়ে বললো যে আমি এখানে আমার মেয়েকে আর কখনো পাঠাবো না। মানে এইসব হচ্ছে এদেশের গল্প। সেখানে একটা যে কোনো বন্দুকবাজির ঘটনা, যেখানে সেখানে যত্রতত্র মানুষ মরে যাচ্ছে, তার মধ্যে আমরা থাকি। নিউ ইয়র্কে একটু কম, নিউ ইয়র্কের একটু বাইরে বেরিয়ে গেলে আমরা নিজের চোখে যা দেখেছি সে মানে চিন্তার বাইরে, কেউ কল্পনাও করতে পারবে না। তো এইখানে মামদানির বিরুদ্ধে যে কুৎসা প্রচার করা হয়েছে, নোংরা কথা লিখে টি শার্ট পরে রাস্তায় সমস্ত ঘুরে বেড়াচ্ছে রিপাবলিকান পার্টি আর এই কুয়োমোর লোকজন। রিপাবলিকান আর এই কুয়োমো ডেমোক্র্যাট, ক্লিন্টন ডেমোক্র্যাট, এদের মধ্যে কোনো পার্থক্য নেই, এরা সবাই ওই 1% প্রতিনিধি। এইখানে একটা প্রশ্ন আসে পার্থবাবু, সেটা হচ্ছে যে কংগ্রেসের মধ্যে যেমন একটা লড়াই রাহুল গান্ধীকে করতে হচ্ছে, মামদানিকেও ঠিক তার দলের মধ্যেও সেই লড়াইটা বোধহয় করতে হচ্ছে। আপনি বোধহয় সেই প্রসঙ্গটা বলছিলেন। তো একটু বিশ্লেষণ করেন যে দুটোর মধ্যে। বলতে চাইছি যে ডেমোক্রেটিক পার্টির মধ্যে যে কর্পোরেট ডেমোক্রেট যাদেরকে বলে, তাদের মধ্যে হচ্ছে এই বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, চাক শুমার, ন্যান্সি পেলোসি, এই যে ক্লাসটা, এরা চিরকাল, ইভেন বারাক ওবামা, এরা চিরকাল 1% প্রতিনিধিত্ব করে এসছে, একটু এদিক ওদিক। আর রিপাবলিকান পার্টি প্রকাশ্যভাবে করে এসছে। হ্যাঁ, অথচ রিপাবলিকান পার্টির ইতিহাসটা কিন্তু অন্যরকম ছিল। আপনি যদি অনেক বছর আগের কথা যদি আপনি দেখেন, আমি এব্রাহাম লিঙ্কনের কথা বলছি না, রিপাবলিকান ছিলেন। হ্যাঁ, কিন্তু তিনি দাস প্রথা রদ করেছিলেন এবং সিভিল ওয়ার বন্ধ করেছিলেন। খুব যে সেই রিপাবলিকানরা এখন অভিবাসীদের বিরুদ্ধে বলছে, কি অবস্থা। হ্যাঁ, রোনাল্ড রেগানের মতো লোক, যে আমেরিকার
ইকোনমিটাকে চিরকালের মতো ধ্বংস করে দিয়েছে। আমরা বলি রেগান, থ্যাচার, ফ্রিডম্যান ইকোনমি। হ্যাঁ, মানে এরা এই আমেরিকার ইকোনমিটাকে একেবারে আপসাইড ডাউন করে দিয়েছে। হ্যাঁ, সে কিন্তু পর্যন্ত ইমিগ্রেন্টদের হয়ে অনেক ভালো ভালো কাজ করেছিল, রোনাল্ড রেগান। হ্যাঁ, সেই ক্রেডিটটা তাকে দিতে হবে। কিন্তু এই বিল ক্লিন্টন আসার পর থেকে ডেমোক্রেটিক পার্টি যেভাবে মেক্সিকোর অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, যেভাবে তারা মানে এই গরিব ইমিগ্রেন্টদেরকে দেশত্যাগ করতে বাধ্য করেছে, এবং দেশের মধ্যে যেভাবে বিল ক্লিন্টনের সময় থেকে মিডিয়ার যে স্বাধীনতা ছিল সেটাকে সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়েছে, এ মানে অবিশ্বাস্য। সেই সমস্ত জিনিসের বিরুদ্ধে আমেরিকাতে কিন্তু লক্ষ লক্ষ মানুষ লড়াই করে এসেছেন চিরকাল। ঠিক সেইভাবে কিন্তু রাহুল গান্ধী ওই এসি, আপনি যেটা বললেন যে এসি ঘর থেকে বেরিয়ে এসে রাস্তায় নেমে এই যে ভারত জোড়ো যাত্রা হয়েছে, এখন দেখুন আরো অনেকে বলবে যে ও ওগুলো খালি লোক দেখানো, কিন্তু একটা ছেলে সে ওদের যে মানে প্রাসাদ পলিটিক্স তার থেকে রাস্তায় নেমে এসে যে কাজটা করে যাচ্ছে, এবং যেভাবে তার পাশে লক্ষ লক্ষ ছেলে মেয়ে, বিশেষ করে ইয়াং ছেলে মেয়ে, তারা সেই পদযাত্রাতে বা তার সমস্ত জায়গাতে মিটিং মিছিলে সামিল হচ্ছে, সেটা একটা আশ্চর্য ঘটনা। বিহারের ইলেকশনে আমি আপনাকে বলছি, অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, যদি এসআইআর নামক ভয়াবহ বর্বর প্রথা চালু না হতো ঠিক ইলেকশনের সময়, আমার ইউটিউব চ্যানেলে আমি এসব কথা আমি বলেছি, আমি বলছি আর কি, আমার নাম দিয়ে ইউটিউবে গেলে আমার চ্যানেল, আমার আলোচনাগুলো দেখতে পাবেন। সেখানে আমি বলেছি যে এসআইআর যদি না হতো, আজকে যদি ইলেকশন চলার সময় সমস্ত নির্বাচনী বিধি ভঙ্গ করে মেয়েদেরকে 10,000 টাকা করে বিহারে না দেওয়া হতো, এবং যদি এই ইলেকট্রনিক ভোট ফ্রডিং যদি না হতো, জালিয়াতি যদি না হতো, কিছুতেই বিহারে এইভাবে বিজেপি এবং 90% স্ট্রাইক রেট, যা মোদির নিজের সময়ও কোনোদিন গুজরাটেও পাননি। কোনোদিন এটা সম্ভব না। এটা 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 সম্ভব না। একটা হাস্যকর কথা, এটা কখনো সম্ভব না। আমি এটা কখনো পার্থবাবু সম্ভব না। একটা শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। আমি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে রাখবো। জোহরান মামদানিকে আপনি খুব কাছ থেকে দেখছেন, সেই শহরে আছেন, তাদের আন্দোলনের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন প্রায় বলা যেতে পারে। এবার আপনার কি মনে হয় আমেরিকার ভবিষ্যৎ, মানে আমেরিকার ভবিষ্যৎ কি এরপরে মামদানির মতো মানুষরা ঠিক করবেন, এবং মামদানির রাজনৈতিক ভবিষ্যৎটা কি? এইটাই হচ্ছে আসল কথা, এটাই হচ্ছে শেষ প্রশ্ন এবং আসল প্রশ্ন আপনি হুম। করেছেন ঠিক জায়গায়। সেটা হচ্ছে যে ডেমোক্রেটিক পার্টির মধ্যে যে অ্যান্টি কর্পোরেট যারা যে সমস্ত শক্তি আছে, যারা আমেরিকার লেবার ইউনিয়ন গুলো চালায়, লেবার ইউনিয়নের মধ্যে অনেক বাজে লেবার ইউনিয়ন আছে, খালি তারা লাভের মানে বেনিফিটস এর জন্য লেবার ইউনিয়ন করে, তারা লেবার ইউনিয়নের কিছু বোঝেও না, আমি তাদের কাছ থেকে দেখেছি। কিন্তু অনেক লেবার ইউনিয়ন আছে, শ্রমিক ইউনিয়ন আছে, অনেক ছাত্র ছাত্রীদের অনেক সংগঠন আছে, তারপরে যে সোশ্যাল পলিটিক্যাল যে সমস্ত সংগঠনগুলো আছে, গান ভায়োলেন্সের বিরুদ্ধে, মেয়েদের অধিকার রক্ষার সপক্ষে, ইকুয়ালিটির সপক্ষে, রেসিজমের বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে, এনভায়রনমেন্টাল আন্দোলন আমেরিকাতে একটা বিরাট আন্দোলন এখন। এই যে শক্তিগুলো আছে, এই শক্তিগুলো যদি এই ডেমোক্রেটিক পার্টিটাকে কবজা করতে পারে, এবং আগামী যে সামনের বছর যে 2026-এ যে কংগ্রেসের ইলেকশন হবে, অর্থাৎ সেনেটে এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভে যে ইলেকশনটা গুলো হবে, সেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। সেখানে যদি এই আলেকজান্ড্রিয়া ওকাসিও কর্টেস, বার্নি স্যান্ডার্স, প্রমিলা জয়পাল, আমরা একসঙ্গে কাজ করেছি অনেক দিন, তারপরে আমাদের কোরি বুশ, এই যে গ্রুপটা আছে, এই শক্তি, এবং মামদানির মতন যারা আছে, তারা যদি সেই ক্ষমতাটা করায়ত্ত করতে পারে, ডেমোক্রেটিক পার্টিটাকে দখল করতে পারে, তাহলে আশা আছে। আর যদি ওই কর্পোরেট ডেমোক্রেটরা, ওই ক্লিন্টন সমার, ওই ন্যান্সি পেলোসি ডেমোক্রেটরা যদি তাদের প্রতিপত্তি চালিয়ে যেতে পারে, তাহলে ট্রাম্পদেরকে হারানোর কোনো সম্ভাবনাই নেই। একদম শেষ প্রশ্ন, খুব অল্প কথা, আর একদম সময় নেই, শেষ করতেই হবে আমাদের। সেটা হচ্ছে যে আপনি ওখানে বসে জেন জি তাদের কিরকম উৎসাহ লক্ষ্য করছেন, যেটা এখন সব থেকে সারা বিশ্বে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং বাংলাদেশ নেপালের জেনজি আন্দোলনের সঙ্গে আমার মনে হয় মামদানির একটা একদম অন্যরকম, সেটা একদম অহিংস এবং ডেমোক্রেটিক পথে একটা আন্দোলন হয়েছে। আপনি হ্যাঁ, কিভাবে দেখছেন এটা, খুব অল্প করে এইটাই যদি তাদের দিকেই তো তাকিয়ে আছি।
আমাদেরই আমার 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 মেয়ের খুব কাছের আহ, দুই বান্ধবী আছে, লেসবিয়ান বান্ধবী। তাদের মধ্যে একজন ক্রিস্টাল হাডসন, সে এখন নিউ ইয়র্ক সিটি নির্বাচিত কাউন্সিল মেম্বার এবং সে স্পিকার পদে দাঁড়াচ্ছে। সে যদি স্পিকার হয় নিউ ইয়র্কের, আমি বলবো যে যাক, আমার আমার চেনাশোনা একজনকে স্পিকার হতে দেখলাম। তো এগুলো আমাদের কাছে ভীষণ আনন্দের ঘটনা। এই যে 30-40 বছরের ছেলেমেয়েরা, 25 থেকে 40 এই যে বয়সের ছেলেমেয়েরা এই রাস্তায় নেমে এসছে এবং বিরাট সংখ্যক ছেলে মেয়ে একসঙ্গে কাজ করছে, এই জিনিসটা আমাদেরকে এদেশে বেঁচে থাকতে সাহায্য করে। কারণ এই প্রচন্ড অন্ধকারের মধ্যে, এই ফ্যাসিজমের, স্বৈরতন্ত্রের উত্থানের মধ্যে, এই মোদি সার এই জমানার মধ্যে, আরএসএস এর মধ্যে, বাংলাদেশে জামাতের উত্থানের মধ্যে, এইগুলোই আমাদেরকে বাঁচার জন্য আশার আলো দিচ্ছে। অনেক অনেক সুন্দর আলোচনা করলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই আশা নিয়ে আমরা সবাই বেঁচে আছি। আমরা জানি চীনের বিখ্যাত দার্শনিক কনফুসিয়াসের একটা কথা আছে যে অন্ধকারের, গভীর অন্ধকারের মধ্যে একটি প্রদীপ, একটি মোমবাতির আলো অনেক সময় আগামী দিনের অনেক আশার আলো জাগায়। তো আমরা সেই জায়গা থেকেই এই জেন জিদের প্রতি আমাদের যে ভরসা এবং ডেমোক্রেটিক পথে, যেটা যেটা আমেরিকায় মামদানি দেখালেন, আমরা সেটা আমরা অহিংস, আশা করব। একেবারে গান্ধীর একেবারে রাস্তায়। অহিংস, হ্যাঁ হ্যাঁ, এবং তিনি নেহেরুকে উল্লেখ করে, কোট করে নেহেরুকে তিনি উল্লেখ ইয়ে করেছে। করলেন, হ্যাঁ। তো এই যে পথ, এই পথকে আমরা আমরা দেখবো আগামী দিনেও এই পথ কতটা এগোচ্ছে, আমরা নজর রাখবো। আপনিও নিশ্চয়ই ভেতর থেকে, ওখান থেকে আরো বেশি নজর রাখবেন। আমরা আবার আপনার কাছে আসবো। আমার দর্শকদের কাছে আমার একটা আবেদন, সেটা হচ্ছে আপনাদের যদি পার্থবাবুর এই অনুষ্ঠান সম্পর্কে কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কোনো রকম কোনো আপনাদের মনে হয় যে আরো কিছু জানার দরকার, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং আমরা চেষ্টা করব পার্থবাবুর কাছ থেকে আবার সেগুলোর উত্তর আনতে, এবং দরকার হলে আমরা আবার অনুষ্ঠান, আমরা ইচ্ছা আমাদের আছে যে পার্থবাবুর কাছ থেকে আমরা নিয়মিত অনুষ্ঠান করার। তো আপনারা যদি চান তাহলে আমরা অবশ্যই সেটা করব। পার্থবাবু, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা শুনলেন তাদের সবাইকে নমস্কার।